আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গৃহ শিক্ষকতা নিয়ে প্রশ্নের মুখে স্কুলের শিক্ষকরা, এ বিষয়ে আরটিআই এক প্রাইভেট টিউটরের। বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগেই দেওয়াল লিখন শুরু করল বিজেপি। এসআইআর নিয়েও বর্তমানে সরগরম গোটা বাংলা, তারই মাঝে সীমান্তে ফের অনুপ্রবেশ, ঘটনায় চাঞ্চল্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলা স্কুলের কোনো শিক্ষক গৃহ শিক্ষকতা করতে পারবেন না। তারা গৃহ শিক্ষকতা করেন কিনা তা জানতে চেয়ে আরটিআই করলেন জলপাইগুড়ির এক প্রাইভেট টিউটর। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আরটিআই করেছেন তিনি। তার উত্তরে জলপাইগুড়ি জেলা সরকার থেকে জেলা স্কুলের প্রধান শিক্ষককে জানতে চাওয়া হয়েছে যে সেই স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকা গৃহ শিক্ষকতা করেন কিনা। ইতিমধ্যে এ বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক 14 জন শিক্ষককে নোটিশ পাঠিয়েছে। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই জানান, স্কুলের 14 জন শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছে তারা গৃহ শিক্ষকতা করেন কিনা। জলপাইগুড়ির পান্ডাপাড়ার বাসিন্দা প্রাইভেট টিউটর শতদ্রু রায় জানিয়েছেন তিনি আরটিআইটি করেছেন। আসলে ডিএম অফিস থেকে একটা আরটিআই এসেছিল আমার কাছে। সেই আরটিআইতে বলা ছিল যে মাস্টারমশাইরা টিউশন পড়াতে পারেন কিনা। তো সেই কারণটা জানতেই আমি মানে লিখিত আকারে জানতে চেয়েছিলাম যে আমাদের স্কুলে কোনো মাস্টারমশাই করেন কিনা। তার জন্য একটা সবার কাছ থেকে সেই লিখিত আকারে নিয়ে নেওয়া, এই জন্যই এই বিষয়টাই ছিল আর কি। তার পরবর্তীতে এখন মাস্টারমশাইদের সেটা চাওয়া হয়েছে, উত্তর চাওয়া হয়েছে, লিখিত আকারে উত্তর চাওয়া হয়েছে, মাস্টারমশাইরা উত্তর দিচ্ছে। কতজন মাস্টারমশাই? সেই সংখ্যা 14 জন। 14 জন। মানে মেন অভিযোগটা কী ছিল যে তারা প্রাইভেট টিউশন? হ্যাঁ, সরকারি শিক্ষকরা সরকারি স্কুলে নিযুক্ত শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারেন কি পারেন না, মূল বিষয় ছিল এটাই। আচ্ছা, সরকারি নির্দেশিকা কী রয়েছে? তারা বিদ্যালয় সরকারি স্কুলের শিক্ষকরা কখনোই প্রাইভেট টিউশন করতে পারেন না, এটা আমাদের একটা নির্দেশিকা রয়েছে আর কি। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা প্রাইভেট টিউশন করেন সেক্ষেত্রে সরকারি কি গাইডলাইন্স রয়েছে? সেটা সেই বিষয়টা আমরা আমাদের কাছে উত্তর আসলে পর আমরা পাঠিয়ে দুজন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো, যা সিদ্ধান্ত নেওয়া। কতদিনের মধ্যে উত্তরটা? আমিও 3 দিনের ভিতরে উত্তর চেয়েছি। 31 তারিখে শোকজ করেছি, আজকে কিছু দিয়েছেন, 2 জন মাস্টারমশাই আজকে নিয়েছেন। তো তারা যদি আজকে দিয়ে দেবে বা 2 দিন পর যিনি আমি চেয়েছি সেগুলো দিয়ে দেবে, তারপরে যেটা হবে সেটা হবে। এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, এমনকি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী তালিকাও প্রকাশিত হয়নি। তার আগে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে দেওয়াল লিখন শুরু করলো বিজেপি। এদিন ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডে ধূপগুড়ির টাউন মণ্ডল বিজেপির তরফ থেকে শুরু করা হয় দেওয়াল লিখন। যেহেতু প্রার্থীর নাম নেই, সেজন্য দেওয়ালে পদ্ম প্রতীক এঁকেই প্রচার শুরু করলো বিজেপি। এ বিষয়ে ধূপগুড়ির টাউন মণ্ডল বিজেপির সভাপতি পাপাই বসাক বলেন, 2026 মানেই পরিবর্তনের সাল, তাই নির্বাচন ঘোষণার আগেই প্রচার শুরু হলো। যদিও বিজেপির এই দেয়াল লিখনকে কটাক্ষ করেছে তৃণমূল যুব কংগ্রেসের ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি শুভ দে সরকার বলেন, বিজেপি শুধুই প্রচারে থাকতে চায়। এদিকে নতুন বছর পড়তেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি, তা এক প্রকার বলাই যায়। 2026 সাল পড়ে গেছে। এই 2026 সাল মানে পরিবর্তনের সাল। আর কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেবে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের যে ধূপগুড়ি টাউন মণ্ডল, সেই টাউন মণ্ডল কমিটির পক্ষ থেকে আজকে দেওয়াল লিখনের মাধ্যমে আমরা 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচার আমরা শুরু করলাম। আমরা ভারতীয় জনতা পার্টি নির্বাচনের জন্য একদম প্রস্তুত। আমরা আগামীকালও যদি নির্বাচন হয়, আমরা তার জন্য একদম রেডি আছি। রাজ্যে ফলাফল কি হতে চলেছে, কি আশা করছেন? রাজ্যে 100% নিশ্চিত পরিবর্তন এবার হচ্ছে। মানুষ ডাক দিয়েছে পরিবর্তনের। সাধারণ মানুষ বলছে
মমতা ব্যানার্জি এবার নিপাত যাক, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক, এটা সাধারণ মানুষ চাচ্ছে। ধূপগুড়ি আসন একসময় বিজেপি দখলে ছিল, তারপর উপনির্বাচনে তৃণমূলের হাতে, এবার কি আবার সেই বিজেপির হাতে? ধূপগুড়ি আসন বরাবরই বিজেপির, ধূপগুড়ি যে বিধানসভা বরাবরই বিজেপি শক্ত ঘাঁটি। আমরা এই 2026-এর নির্বাচনেও ধূপগুড়ি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হব। সেই ভোট, যে ভোটে আমরা জয়যুক্ত হতে চলেছি, সেটা হয়তো 50,000-ও ছাড়িয়ে যেতে পারে। ক্ষমতায় আসছে, কি বলবেন? দেখুন, মানে সবচেয়ে হাসির ব্যাপার, ঠিক আছে, মানে বিজেপি হচ্ছে একটা এরকম পার্টি যারা সবসময় মিডিয়ার কাছে বিভিন্ন জায়গায় প্রচারে আসতে চায়। ওদের হচ্ছে প্রচারে আসার টার্গেট। আমরা সাধারণ মানুষের কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসআইআর নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, যাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে এই বিজেপি সরকার, তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের কাজ করছি। ওয়াল লেখন আমাদেরও হবে এবং কিছু কিছু জায়গায় শুরু হয়েছে। আমরা এটা নিয়ে ব্যতিব্যস্ত এবং ব্যস্ত না। তার কারণ হচ্ছে আমাদের একটাই বিষয়, যে মানুষের জন্য কাজ করতে হবে। আমরা সেটা নিয়ে ব্যস্ত আছি। ধীমান রায়ের রিপোর্ট। একাধিকবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে রাজ্যে। এমনকি অনুপ্রবেশ আটকাতে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। একই সঙ্গে এসআইআর নিয়েও বর্তমানে সরগরম গোটা বাংলা। আর এই আবহে ফের বিএসএফ এর জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। জলপাইগুড়ির বেরুবাড়ির সীমান্ত লাগোয়া এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। মনোহর হোসেন নামে ওই যুবক বাংলাদেশের চ্যাংড়াবান্ধার বাসিন্দা বলে খবর। তবে ঠিক কী উদ্দেশ্য নিয়ে কাঁটাতারবিহীন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল সে, তাই নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বাজারের ফুটপাত দখল করে ব্যবসা নয়। ময়নাগুড়ির পুরনো বাজারে ব্যবসায়ীদের সতর্ক করে দিল প্রশাসন। নতুন বছরের প্রথম দিন ভোরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ময়নাগুড়ির পুরনো বাজারের 12টি দোকান। পুলিশ আর দমকল কর্মীদের তৎপরতায় রক্ষা পেয়েছে বাজারের বাকি অংশ। বাজারের নিরাপত্তা আর পুনর্গঠনের বিষয় নিয়ে পুরসভা ও জেলা পরিষদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। ছিলেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও। সেখানেই ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হলো। কি হলো এখানে? বাজারে একটা আগুন লেগেছিল তো শুক্রবার দিন, সেটা খুব দ্রুত কন্টেইন করা গেছে দমকল দপ্তর, আইসি এবং স্থানীয় পৌরসভা, ময়নাগুড়ি পৌরসভার উদ্যোগে। তো ময়নাগুড়ি বাজার সম্পর্কে একটা বিভিন্ন যে সমস্যাগুলো ছিল ওগুলো নিয়ে বসা হয়েছিল, যে কীভাবে বিষয়টা সমাধান করা যায়। ওগুলো নিয়ে বিভিন্ন অভিমত উঠে এসছে। জেলা পরিষদ থেকে মাননীয় কর্মাধ্যক্ষা ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন শ্রী মনোজ রায়। সবাই মিলে খুব সুষ্ঠু আলোচনা। সিদ্ধান্ত কি হলো স্যার? কিছু সিদ্ধান্ত হয়েছে, নিশ্চয়ই জেলা পরিষদের কর্মাধ্যক্ষা এবং চেয়ারম্যান বলবেন আপনারা। না, একটা হ্যাঁ, সেটা তো বলা হয়েছে এনক্রোচমেন্টটার বিষয়ে, যাতে দমকলের গাড়ি ঢুকতে কোনো অসুবিধা না হয়, এগুলো দেখতে বলা হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। সাধারণ মানুষের কাছে রেলের পরিষেবা আরও সক্রিয় করতে ছাত্র যুব ঐক্যের মঞ্চে স্মারকলিপি প্রদান করা হলো। জলপাইগুড়িতে ছাত্র যুব ঐক্য মঞ্চের উদ্যোগে জলপাইগুড়ি টাউন স্টেশন ম্যানেজারের মারফত রেল মিনিস্টারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপিতে বলা হয়েছে, জলপাইগুড়ি থেকে একটি দিল্লিগামী ট্রেন চালু করা, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস জলপাইগুড়ি স্টেশন থেকে চালু করা। এছাড়াও জলপাইগুড়িতে আগে দুটি রিজার্ভেশন কাউন্টার ছিল, এখন সেই দুটিকেও চালু করা। পাহাড়িয়া এক্সপ্রেস জলপাইগুড়ি হলদিবাড়ি থেকে চালু করা। এছাড়াও 1 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর ঘুমটিতে অবিলম্বে ওভারব্রিজের সুবিধে দেওয়া সহ আরও বিভিন্ন দাবি নিয়ে আজকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এই বিষয়ে জলপাইগুড়ির ছাত্র যুব ঐক্য মঞ্চের আহ্বায়ক দেবজিৎ সরকার বলেন, অবিলম্বে এই সমস্ত দাবিগুলো পূরণ করতে হবে। আজকে আমরা যে মাননীয় ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবের কাছে একটি ডেপুটেশন পাঠাচ্ছি, আমাদের জলপাইগুড়ি টাউন স্টেশনের যিনি সুপারিনটেন্ডেন্ট রয়েছে তার মধ্য দিয়ে। আমাদের মূলত দাবি হচ্ছে জলপাইগুড়ি থেকে একটি দিল্লিগামী নতুন ট্রেন চালু করতে হবে। কারণ আমরা জানি যে নতুন দিল্লিগামী জলপাইগুড়ি জেলা বা জলপাইগুড়ি
শহর থেকে নতুন দিল্লিগামী কোনো ট্রেন নেই, এনজিপি থেকে যেতে হয় আমাদের জলপাইগুড়ির মানুষকে যেতে গেলে। তো জলপাইগুড়ির থেকে আগামী দিনে যেন শতাব্দী এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস যেন জলপাইগুড়ি থেকে যেন চালু করা হয়, যেটা আমাদের এনজিপি থেকে চালু আছে, সেটা যেন জলপাইগুড়ি থেকে চালু হয় তার দাবি রাখছি। এবং জলপাইগুড়িতে দীর্ঘদিনের আগে আমরা দেখতাম, মানে পূর্বে যেটা ছিল দুটো রিজার্ভেশন কাউন্টার, হঠাৎই আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটা রিজার্ভেশন কাউন্টার হয়ে গেছে। দুটো রিজার্ভেশন কাউন্টার আগে ছিল পূর্বে, কিন্তু একটা সেটা বন্ধ করে দিয়ে তাদের স্টাফের অভাবে বা যে কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে। অতি দ্রুত যেন দুটো রিজার্ভেশন কাউন্টার চালু করা হয়, সংরক্ষিত টিকিট কাউন্টারে চালু করা হয়। আমাদের 7 দফা দাবি। এবং পাহাড়িয়া এক্সপ্রেস যেটা এনজিপি থেকে ছেড়ে হাওড়া হয়ে দীঘাগামী যেই পাহাড়িয়া এক্সপ্রেস, সেটা যেন আমাদের হলদিবাড়ি থেকে ছেড়ে জলপাইগুড়িতে স্টপেজ দিয়ে সেটা যেন দীঘাগামী হয়, এটার দাবি রাখছি। এবং সবথেকে বড় দাবি 1 নম্বর ঘুমটি, 3 নম্বর ঘুমটি এবং 4 নম্বর ঘুমটি, এই ঘুমটিতে যখন রেল চলাচল হয়, যখন ঘুমটির গেট পড়ে, আমরা দেখতে পারি জলপাইগুড়িতে বর্তমানে যানজটের কারণে বা একটা বড় ভিড় হয়, সেখানে পেশেন্ট এই মাথা থেকে ওই পারে যদি হাসপাতালে পেশেন্ট লিফট করতে হয়, সেখানে বহু পেশেন্টের অসুবিধা হয়। আমরা অতীতে এমন ঘটনা ঘটেছে যে অনেক ইনসিডেন্ট হয়েছে, গাড়িতে অ্যাম্বুলেন্সে রুগীরা মারাও গেছে। তাই অতি দ্রুত এই 3টে রেলগুমটিতে অতি দ্রুত আমরা ফ্লাইওভার চাচ্ছি। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। রেশনের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে টাকা। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের রথখোলা এলাকায়। গ্রাহকদের বক্তব্য, খাদ্য সামগ্রীর মান খারাপ, এই কারণ দেখিয়ে রেশনের বদলে টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। রেশন ডিলার সরোজ কুমার ঘোষ হলেও দীর্ঘদিন ধরে দোকান চালান তার ভাই বউ। সরোজবাবু জানান তারা কি করছে সেই বিষয়ে তার কিছুই জানা নেই। অপরদিকে দোকানে থাকা কর্মীদের বক্তব্য, তারা কাউকে টাকা দেননি। আচ্ছা, এই যে ডিলার সাহেব নিজে মাল কিনতেছে, এটা কি ভালো? এটা তো ভালো না, ডিলারের মাল কেনার ভালো আইন নাই তো ওদের, না। তারপরেও কেনার পরে তারপরের মাসে ওরা আবার ওগুলো আবার এখন তারা কি করে আমি বলতে পারবো না। আচ্ছা, এটা নিয়ে আপনারা কি বলতে চান? আর কি আমরা চাই ভালো মাল খাওয়ার, ভালো আচ্ছা। মাল, কারেন্ট মাল খাবো, হ্যাঁ। রুটি হোক চাল হোক, হ্যাঁ, এটা আমি খাবো। আমরা গরিব আর মানুষ। ডিলারের ব্যাপারে কি বলতে চান, যাতে মাল না কেনে? হ্যাঁ, ডিলার যাতে মাল না কেনে। আচ্ছা দাদু, রেশনের মাল কিনতেছেন, সেটা কি করলেন এখন? আমি রেশনের মাল কিনা, আমি তো দোকানে থাকি না। আচ্ছা, আর দোকানে থাকে আমার ভাই বউ। আচ্ছা, এখন ওরা কি করতেছে দেখতে হবে, ওটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দিবেন? হ্যাঁ, আচ্ছা, দেখবেন যাতে এরকম নেক্সট টাইমে এরকম না হয়। বন্ধ। তো আপনি তো ডিলার নাকি? আপনি ডিলার তো? ডিলার কে? আমার ভাসু। তো মাল কিনতেছেন কেন? কিনি না তো, কই মাল কিনি? এটা অন ক্যামেরা রেকর্ড আছে। একটাও কিনতেছি না তো মাল। কেন কিনলেন? কিনি নাই তো মাল। খুচরা দিল না টাকা? খুচরা দিচ্ছি আমি টাকা। ওই যে চায়ের পয়সা দিল। কিনলেন তো, আটা কিনলেন তো, ইনিও তো বললেন যে মাল কম আছে সে কারণে আমরা কিনলাম, বললেন তো, এখনই তো বললেন। খুচরা দিল না চায়ের। আপনি কে? আমি তো কাজ মাস্কটা একটু খুলেন। আপনি কে? আমি কাজ করি। কাজ করেন, আপনি কেন মাল কিনতেছেন? না, আমি কিনতেছি না তো মাল। তাহলে এই মালটা কিসের জন্য নিলেন? ওকে শুনেন, আচ্ছা, যে আটা মানে আমি কম আছে, তাই বললাম যে 5 টাকা কিনতে। 5টা আটা কিনলেন? 5 টাকাটা বললাম যে কম নাও, তো টাকা নিবা নাকি, তাই বললাম। আচ্ছা, সে কারণে টাকা দিলেন। আপনি টাকা বের করে দিলেন কেন? টাকা বের করে দিলেন আপনি? আমি তো বিস্কুটের পয়সা দিছি, এই যে বিস্কুট না, আপনি, আছে আমার কাছে ক্যামেরায় আছে, আপনি টাকাটা এনার হাতে দিলেন, ইনি এই ভদ্র মহিলাকে টাকাটা দিলেন, কেন দিলেন আপনি? আমি তো খুচরা দিতেছিলাম, যে খুচরা নিয়ে যাবো, এই যে বিস্কুট। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক।
এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদি সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। দুর্ঘটনার জেরে হাঁটতে পারেন না, কিন্তু তাকেই এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল। এসডিও অফিসের নিচে এসে অপেক্ষা করছিলেন তিনি। খবর পেয়ে চেয়ার ছেড়ে নিচে এসে খড়িজা বেরুবাড়ি এলাকার ওই বাসিন্দার শুনানি সারলেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। এই ধরনের উদ্যোগে খুশি হয়েছেন এই এলাকার বিএলও সহ শুনানিতে ডাকা সেই মানুষটির পরিবারের সদস্যরা। পাশাপাশি মহকুমা শাসকের দপ্তরে এই রকম অনেক মানুষেরই এইভাবে সহায়তা করছেন সদর মহকুমা শাসক। কখনো নিজে গিয়ে আবার কখনো দপ্তরের কর্মীদের সাথে নিয়ে মানুষের পরিষেবা দিয়ে চলেছেন তিনি। হ্যাঁ, টোটোতে নিয়ে আসছি। টোটোতে? আপনি কে হন? ওর ছেলে। ওনার বয়স কত? এখন তো 90 চলছে, 90 বছর কাছাকাছি আর কি। এখানে কি জন্য আনছেন? কি নাম ওনার? এই জেঠুর নাম কি? কালীপদ রায়। বাড়ি? হ্যাঁ, বেদগেড়া, ধল্লাগুড়ি। আজকে এখানে কি জন্য আসা হচ্ছে? আমরা আসছি ওই এপিট নথি বানানোর জন্য। সহযোগিতা কেমন পেলেন? না, সহযোগিতা পাচ্ছি, হইল জমা নিছে, এখনো দেয় নাই, বলছে যে 3টার পরে হবে। আপনি চেয়ার ছেড়ে গিয়ে মানুষ আসলে ওনার মানে বয়স খুব বেশি নয়, সুতরাং আবার ওনার মানে ওনার পক্ষে হাঁটা সম্ভব নয়। উনি এসেছিলেন, আমরা রাস্তাতেই ওনাকে নিজেই জানে করে এসছেন, সেখানেই আমরা শুনানি করে দিয়েছি। আমরা চাইছি সবার শুনানিতে সাহায্য করতে। আমি বেশি কিছু কি উনি কি অবস্থায় ছিলেন? ওনার পায়ে কিছু একটা অসুবিধা আছে, উনি হাঁটতে পারেন না, তাই গাড়িতেই আপনি চেয়ার ছেড়ে যেতে হলো আপনাকে? অসুবিধা নেই, আমরা তো এটা তো আমাদের কাজ, আমরা অবশ্যই কোনো বৈধ ভোটারের কোনো সমস্যা যাতে না হয় সেটা আমরা করি। থ্যাংক ইউ। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। বাঘ ধরতে খাঁচা পাতল বন দপ্তর। গত কয়েকদিনে চিতাবাঘের উপদ্রবে রাতের ঘুম উড়ে গিয়েছে জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গদগজ এলাকার বাসিন্দাদের। গত বৃহস্পতিবার চিতাবাঘের মুখোমুখি পড়ে পালিয়ে প্রাণ বাঁচেন এক মহিলা। গ্রামে চিতাবাঘের পায়ের ছাপও পাওয়া যায়, তাতে আতঙ্ক আরও তীব্রতর হয়েছে। চিতাবাঘ ধরতে খাঁচা পেতেছে বন দপ্তর। বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করে শুরু করা হয়েছে প্রচার। আপনারা কি এরকম কিছু দেখেছেন যে ওখানে বাঘের পায়ের ছাপ? হ্যাঁ, এরকম আমরা পেয়ে তো খাসা আমরা নিয়ে আসলাম। আমরা বন দপ্তর থেকে এসেছি, বৈকুণ্ঠপুর ডিভিশন আমারি রেঞ্জ থেকে। তো আমরা আজকে খাসা এখানে পাঠিয়ে যাচ্ছি। তো দেখি এখন রাত্রে যদি আমাদের মানে বাঘ খাঁচার মধ্যে ঢুকে থাকে তাহলে সেদিকে আমরা নিয়ে যাব। এরকম কি হতে পারে? অনেকে সন্দেহ করছে যে এইখানে শাহ নদীর নিচ দিয়ে বাংলাদেশে চলে যেতে পারে বাঘ। না, এখন তো বাংলাদেশে যেতেও পারে, না যেতেও পারে, কারণ তার ঘেরা আছে বিএসএফ, নদী থেকে যেতেও পারে। এটা আমরা কি করে বলবো? সেক্ষেত্রে তো ধরা পড়বে না যদি যায়। না, যেহেতু কয়েকদিন ধরে এখানে বাঘ মানে ঘোরাঘুরি করছে, আজকে আমরা সকালবেলা পায়ের যে ফুটপ্রিন্ট আমরা পেলাম, তাতে মনে হচ্ছে যে এই জায়গার মধ্যে বাঘটাই মানে আছে আর কোথাও লুকিয়ে আছে। তো কি আশা করছেন যে খাঁচায় ধরা পড়তে পারে? না, আমরা তো আশা করতেছি যে খাঁচায় পড়ুক, তাহলে এখানকার যে জনসাধারণের ওরা মানে ভালোভাবে আমরা মানে উপকৃত হবে, ওরা উপকৃত হয়ে যাবে, এই আশা আমরা এখানে খাঁচা পাঠাচ্ছি। পিনাকি শীলের রিপোর্ট।
ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে মালবাজারে পথসভা। ভেনেজুয়েলার ওপর মার্কিন আগ্রাসনের প্রতিবাদে মালবাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সিপিআইএম মালবাজার এরিয়া কমিটির আয়োজনে শহরের ঘড়ি মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা অভিযোগ করেন, ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ওপর আমেরিকার গুপ্তচর সংস্থার মাধ্যমে রাতে করা অভিযান গণতন্ত্রের চরম লঙ্ঘন। বক্তারা আরও উল্লেখ করেন, এই ঘটনা শুধুমাত্র ভেনেজুয়েলার জন্য নয়, বরং ভবিষ্যতে বিশ্বের সব গণতান্ত্রিক ও স্বাধীন রাষ্ট্রের জন্য ভয়ের বার্তা বহন করছে। সিপিআইএম মালবাজার এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত এবং বান্টি গুহ চৌধুরী এই পথসভায় বক্তব্য রাখেন। তারা মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। গত পরশুদিন আমরা টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে রাতের অন্ধকারে মার্কিন সাম্রাজ্যবাদ তাদের সিআইএর যে গুপ্তচর, সেই গুপ্তচরকে দিয়ে আক্রমণ করে তাদেরকে বন্দি করে তাদের যে নৌবাহিনীর যে জাহাজ, সেই জাহাজে করে তাদের দেশে নিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে যে উনি হচ্ছে মাদক কারবারি। এটা কোনো নির্বাচিত রাষ্ট্রপতি এই জিনিস করতে পারে আমরা বিশ্বাস করি না। আমেরিকান সাম্রাজ্যবাদ প্রতিবারই একই কাজই করে। যখন হচ্ছে ওই আমাদের নাজিবুল্লাহকে হত্যা করলো ইরানের প্রেসিডেন্ট, তাকে তখন বলেছিল এখানে ও যে উগ্রবাদী তৈরি হয়, তাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে মেরেছিল হচ্ছে ওসামা বিন লাদেন। লাদেনকে তৈরি করেছিল আমেরিকা। পরবর্তীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম লিবিয়া, তার জেনারেল গদ্দাফিকেও একই কায়দায় মারলো মার্কিন সাম্রাজ্যবাদ। তারপর আমরা দেখলাম ইরাকেও দেখলাম যে আমাদের যে ওখানকার রাষ্ট্রপতি ছিলেন সাদ্দাম হুসেন, তাকে বললো যে সে হচ্ছে নিউক্লিয়ার উইপেন তৈরি করে, নিউক্লিয়ার উইপেন তৈরি করার জন্য তাকে শাস্তি দিতে হবে। ওকে হচ্ছে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে তাকে হচ্ছে ওই ফাঁসি দেয়। আমরা এখন যেটা শঙ্কিত যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি আদৌ বেঁচে আছেন কি নেই। 2024 সালের নির্বাচনে নির্বাচিত তিনি হচ্ছে রাষ্ট্রপতি, অথচ ওই নির্বাচনে যে পরাজিত হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ, ওই পরাজিত মানুষকে ওখানকার রাষ্ট্রপতি করতে চাইছে। ওই যে ভেনেজুয়েলার যে ভেনেজুয়েলার যে লড়াই করা মানুষ, তারা এটা মেনে নিচ্ছে না। আপনারা মিডিয়া দেখলে বুঝতে পারবেন, ওখানে গণ আন্দোলন শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ হচ্ছে অস্ত্র তুলে নিয়েছে। কোনো অবস্থাতেই মার্কিন সাম্রাজ্যবাদকে তারা ওখানে হস্তক্ষেপ করতে দেবে না। আমরা শঙ্কিত, আমরা ভীত। এরপরে আক্রমণটা আসবে হয়তো কিউবার ওপরে, হয়তো মেক্সিকোর ওপরে, নয়তো কলম্বিয়ার ওপরে। টোটাল মধ্য প্রাচ্যের যতগুলো দেশ আছে, লাতিন আমেরিকার যতগুলো দেশ আছে, সেই দেশগুলোর উপরে মার্কিন সাম্রাজ্যবাদ তারা হচ্ছে তাদের ক্ষমতা কায়েম করতে চায়। কায়েম করার একটাই উদ্দেশ্য, সেখানে হচ্ছে খনিজ তেল এবং খনিজ দ্রব্য যে আছে সেটা গোটা বিশ্বের বাজারে মার্কিন সাম্রাজ্যবাদরা হচ্ছে ব্যবসা করবে এবং গোটা পৃথিবীর আর বাকি দেশগুলো সে তার কাছে মাথা নত করে সেই ব্যবসাটাকে স্বীকার করে নিতে হবে। সেই জন্যই সর্বশেষ যে গ্রেপ্তারটা করলো নিকোলাসকে, যে হচ্ছে আমাদের ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান, এটা হচ্ছে তার নমুনা। আমরা বামপন্থীরা, আমরা কমিউনিস্ট পার্টির লোক গোটা বিশ্বে, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবাংলায়, গোটা জলপাইগুড়ি জেলায় আমরা এর প্রতিবাদে আছি। আমরা চাই যে অবিলম্বে নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রীকে মুক্তি দিতে হবে এবং মার্কিন সাম্রাজ্যবাদের যে এই চক্রান্ত, এই যে সকল মধ্যপ্রাচ্যের উপরে যে দাদাগিরি, এই দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা হচ্ছে রাস্তায় আছি, রাস্তায় থাকবো, রাস্তায় ছিল। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। গোটা বাংলায় জাঁকিয়ে পড়েছে শীত। দার্জিলিংয়েও আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন, যার ফলে পর্যটকদের মধ্যে তুষারপাতের প্রত্যাশা দিন দিন বাড়ছে। কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো ঠান্ডা হাওয়া। এই আবহাওয়ায় ওঠানামা করছে। পর্যটকদের মনে নতুন করে কৌতূহল আর উত্তেজনা বাড়াচ্ছে। 2025 সালের 25শে ডিসেম্বর বড়দিন থেকে শুরু করে 2026 সালের নতুন বছরের প্রথম কয়েকদিন পর্যন্ত দার্জিলিংয়ে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও এই সময় ভিড় জমান। তবে 6ই জানুয়ারি থেকে ধীরে ধীরে দার্জিলিং পাহাড়ে পর্যটকের সংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে দার্জিলিংয়ের তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াসে। সারাদিন রোদ থাকায় তীব্র শীত অনুভূত না হলেও সকাল আর সন্ধ্যাবেলায় কনকনে ঠান্ডা অনুভব করছেন পর্যটকরা। বিশেষ করে ঠান্ডা হাওয়ার সঙ্গে পাহাড়ি পরিবেশে সময় কাটানো
পর্যটকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা। দিনের আবহাওয়া অত্যন্ত মনোরম হলেও মেঘের আনাগোনার কারণে বিশ্ববিখ্যাত কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে বারংবার। কখনো দেখা দিচ্ছে স্পষ্টভাবে, আবার কখনো লুকিয়ে পড়ছে মেঘের আড়ালে। এই লুকোচুরি দৃশ্যই পর্যটকদের কাছে যেন এক আলাদা রকমের বিনোদন। অন্যদিকে শীতল বাতাসের সঙ্গে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনের জয় রাইডের অভিজ্ঞতা পর্যটকদের আনন্দকে বাড়িয়ে তুলেছে আরও কয়েক গুণ। পাহাড়ের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলা টয় ট্রেনের সফর শীতের দার্জিলিংয়ের পর্যটকদের কাছে স্মরণীয় মুহূর্ত হয়ে রয়েছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গৃহ শিক্ষকতা নিয়ে প্রশ্নের মুখে স্কুলের শিক্ষকরা, এ বিষয়ে আরটিআই এক প্রাইভেট টিউটরের। বিধানসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে তার আগেই দেওয়াল লিখন শুরু করল বিজেপি। এসআইআর নিয়েও বর্তমানে সরগরম গোটা বাংলা, তারই মাঝে সীমান্তে ফের অনুপ্রবেশ, ঘটনায় চাঞ্চল্য। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।